আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অ্যাঙ্কর বিসিএস এ স্বাগতম। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি ভূরাজনৈতিক তত্ত্ব সম্পর্কে আজকে আমরা জানবো। গতকালকে আমরা হার্টল্যান্ড থিওরি নামে আমরা আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমরা আরেকটা সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব, সেই হার্টল্যান্ড থিওরির একটা বিপরীত তত্ত্ব নিয়ে আজকে আমরা শুরু করব। তো সেখানে আমরা যদি দেখি যে আমরা বলেছিলাম যে হার্টল্যান্ড হার্টল্যান্ড থিওরিতে ম্যাকেন্ডার বলেছিলেন যে ইউরেশিয়ার যে হার্টল্যান্ড বা পিভট এরিয়া আছে এই অঞ্চলটা দখল করলেই হচ্ছে এই পুরা ল্যান্ডমাসটা, ইউরেশিয়ার এই পুরা ল্যান্ডমাসটাকে কন্ট্রোল করা যাবে, এবং সেটাকে কন্ট্রোল করলে পুরা ওয়ার্ল্ড আইল্যান্ডকে কন্ট্রোল করা যাবে, আর সেটাকে কন্ট্রোল করতে পারলে পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই নীতিটার বিরোধিতা করে 1942 সালে আরেকজন তাত্ত্বিক আরেকটা থিওরি দেন। তো শুরুতে যদি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ধরেন আপনার আহ, ঘরের মধ্যে আপনি আছেন। এখন আপনার শত্রু যদি আপনাকে আক্রমণ করতে চায়, তো সেক্ষেত্রে সে কি করবে? সে কিন্তু আপনার বাড়ির গেট, দরজা, জানালায় কিন্তু প্রহরা বসাবে, মানে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু সে ঢোকার চেষ্টা করবে। তো ভূ রাজনীতিতেও কিন্তু এরকম ব্যাপার স্যাপার আছে। আমরা যদি ভূখণ্ডগুলোর দিকে তাকাই, জিওগ্রাফির দিকে তাকাই, সেখানে আমরা যদি দেখি যে এই হার্টল্যান্ডের ইউরেশিয়ার যে মূল অংশ, সেই মূল অংশের ইউরেশিয়া বলতে কিন্তু ইউরোপ, ইউরোপ এবং হচ্ছে এশিয়া, এই দুইটা অংশকে কিন্তু বোঝাচ্ছে। মূলত এখানে পূর্ব ইউরোপ, রাশিয়া, এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, এরপর হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া, এবং হচ্ছে এখানে জাপান এবং হচ্ছে চায়না, মানে ফার ইস্ট। এই সবগুলো অঞ্চল হচ্ছে এই ইউরেশিয়া। এখন ম্যাকেন্ডার বলেছিলেন যে এই ইউরেশিয়ার হার্টল্যান্ড অঞ্চল, পিভট এরিয়াকে যদি আপনি কন্ট্রোল করেন, তাহলে পুরো বিশ্বকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তখন যে বললাম যে এই নীতিটার বিরোধিতা করে 1942 সালে নিকোলাস জন নিকোলাস জন স্পাইকম্যান যে থিওরিটা দিয়েছিলেন এই হার্টল্যান্ড থিওরির বিপরীতে, উনি বলেছিলেন যে ইউরেশিয়াকে কন্টেইন করতে গেলে, কন্ট্রোল করতে গেলে, এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই রিমল্যান্ডকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই রিমল্যান্ডটা কি? পেরিফেরি অঞ্চল বা কোস্টাল বেল্ট এরিয়া। এই ইউরেশিয়ার যে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলের নিয়ন্ত্রণ যদি কেউ নিতে পারে, তাহলেই হচ্ছে সেই ইউরেশিয়াকে কি করতে পারবে? নিয়ন্ত্রণ করতে পারবে। উনি সেই মেকেন্ডারেসের সূত্রের মতো উনিও বলল যে হু কন্ট্রোলস দ্য রিমল্যান্ড, দে উইল কমান্ড দ্য ইউনিভার্স, বা তারা বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। কন্ট্রোল দ্য ডেস্টিনিস অফ দ্য ওয়ার্ল্ড। হু কন্ট্রোলস দ্য রিমল্যান্ড, যে রিমল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে, সে কি করবে? বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, ডেস্টিনি নিয়ন্ত্রণ করবে। এই জিনিসটাই হচ্ছে এই স্পাইকম্যানের রিমল্যান্ড থিওরি। রিমল্যান্ড থিওরি তাহলে রিমল্যান্ড জিনিসটা কি? রিমল্যান্ড জিনিস হচ্ছে এই যে এই পেরিফেরি অঞ্চল। ধরেন একটা প্লেট, সেই প্লেটের মাঝখানে হচ্ছে হার্টল্যান্ড, আর এই যে চারদিকে যে অঞ্চলটা, এইটা হচ্ছে রিমল্যান্ড। এইটা হচ্ছে রিমল্যান্ড। তাহলে এই রিমল্যান্ড অঞ্চল কেন গুরুত্বপূর্ণ? 1942 সালের পরে, ওই সময় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছিল, তো পরবর্তীতে যখন এই কোল্ড ওয়ারের টাইমে সিনাই যুদ্ধ চলাকালীন সময়ে সোভিয়েত ইউনিয়নকে কন্টেইনমেন্ট একটা পলিসি নিয়ে হচ্ছে তাকে আটকে দেওয়ার, ঘিরে ফেলার একটা চেষ্টা চলছিল। সেই প্রক্রিয়াটা কিন্তু এই রিমল্যান্ড থিওরি থেকে কিন্তু, রিমল্যান্ড থিওরি বা রিমল্যান্ড এই তত্ত্ব থেকে কিন্তু নেওয়া হয়েছে। মানে এটার আইডিয়াটা এখান থেকে আসছে যে যদি এই সোভিয়েত ইউনিয়নকে যদি আটকে দেওয়া যায়, তো সেক্ষেত্রে তাকে কি করতে হবে? এই যে সামুদ্রিক যে অঞ্চল, উপকূল যে অঞ্চল, সেই অঞ্চলগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই অঞ্চলগুলোর মধ্যে দেখেন গুরুত্বপূর্ণ কি আছে? গুরুত্বপূর্ণ সি রুটস আছে, যেটাকে আমরা বলি সি লাইন্স অফ কমিউনিকেশন।
গুরুত্বপূর্ণ পোর্ট গুলা আছে, এবং এই ইউরেশিয়া অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি পপুলেশন আছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি আছে, ম্যান পাওয়ার আছে। তো এই জায়গাগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে যদি আমি দেখি যে এদিকে ভূমধ্যসাগর, তারপরে এখানে সুয়েজ ক্যানাল দিয়ে লোহিত সাগর দিয়ে এখানে বাবেল মালদ্বীপ প্রণালী, এদিকে সবচাইতে গুরুত্বপূর্ণ হরমুজ স্ট্রেট, হরমুজ প্রণালী, তারপরে এদিকে ইন্ডিয়ান ওশান, এখানে আমাদের বঙ্গোপসাগর, এই পুরো অঞ্চলটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। হ্যাঁ, তারপরে এদিকে হচ্ছে প্যাসিফিক ওশান। তো এখানে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মালাক্কা প্রণালী, তারপরে এখানে দক্ষিণ চীন সাগর। তো এই অঞ্চলগুলা কিন্তু আসলে যদি কেউ নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে কিন্তু সে এই ইউরেশিয়ান অঞ্চল কিন্তু সে কন্ট্রোল করতে পারবে। তো এখানে আপনাদের মনে আসতে পারে যে ইউরেশিয়া কেন, ইউএসএ এর মতো এত বড় একটা ভূখণ্ডকে কেন তাত্ত্বিকরা গুরুত্ব দেয় না। ইউএসএ মানে সে যেহেতু এখন হচ্ছে বিশ্বমোড়ল, সে যেহেতু সবকিছু তার কন্ট্রোলে রাখার সে চেষ্টা করে, কিন্তু তার মূল আগ্রহ দেখেন কোথায়, তার মূল আগ্রহ কিন্তু মিডল ইস্ট, এরপরে হচ্ছে এইদিকে ইউরেশিয়া অঞ্চল, যেটা আমরা যে রাশিয়া অঞ্চলটাকে তারা ইউক্রেনকে দিয়ে কন্টেইন করার চেষ্টা করতেছে, এদিকে সাউথ চায়না সিতে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে। তো আমরা যদি কয়েকটা এক্সাম্পলের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা যে প্রথমে আসি রাশিয়া ভার্সাস নেটো, রাশিয়া ভার্সাস নেটো, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে নেটো তার ইস্টওয়ার্ড এক্সপেনশনের জন্য সে চেষ্টা করতেছে যে সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য যে দেশভুক্ত ছিল, দেশভুক্ত যারা ছিল, সদস্য ছিল আগে সোভিয়েত ইউনিয়নের সদস্য যারা ছিল, তাদেরকে ন্যাটো অন্তর্ভুক্ত করতে, এবং তারই প্রক্রিয়া কিন্তু তারা ইউক্রেনে প্রভাব বিস্তার বিস্তার করার চেষ্টা করতেছে। কিন্তু রাশিয়া দেখতেছে যে এইটা তার জন্য একটা বড় সমস্যা, ইউক্রেন তার জন্য একটা বড় সমস্যা। এই কারণে কিন্তু ইউক্রেনের সাথে রাশিয়ার সমস্যাটা হচ্ছে। ইউক্রেন হচ্ছে রাশিয়ার পশ্চিমে, আর ইউক্রেনের পশ্চিমে হচ্ছে ইউরোপের সবচাইতে বড় সমতল যে অংশটা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে নর্দার্ন গ্রেট নর্দার্ন ইউরোপিয়ান প্লেন, ইউরোপিয়ান প্লেন, উত্তর ইউরোপীয় সমভূমি। এই উত্তর ইউরোপীয় সমভূমি সেই ফ্রান্স থেকে একদম রাশিয়ার এই ইউরাল পর্বতমালা পর্যন্ত, রাশিয়ার ইউরাল পর্বতমালা পর্যন্ত, মানে রাশিয়ার ইউরোপীয় যে অংশ সেই পর্যন্ত বিস্তৃত। তো এই অংশটা নিয়ন্ত্রণ করাটা ইম্পর্টেন্ট, যদিও আহ, ইউক্রেন কিন্তু মানে এই রিমল্যান্ডের অংশ না, বাট তারপরও কিন্তু এটা কিন্তু একটা গেটওয়ে। সেই ইউক্রেন দিয়ে কিন্তু চাইলে, মানে ন্যাটো চাইলে ইউক্রেন দিয়ে রাশিয়াতে অ্যাটাক দিতে পারে। এরপর আরেকটা সুন্দর ভালো উদাহরণ হইতে পারে হচ্ছে এদিকে আহ, টার্কি, টার্কি একটা ভালো উদাহরণ হতে পারে। যদি আমি এখানে দেখাইনি, এখানে কৃষ্ণ সাগর এবং হচ্ছে ভূমধ্য সাগর, এখানে কৃষ্ণ সাগর এবং ভূমধ্য সাগরের মাঝখানে এখানে দুইটা প্রণালী আছে, সবচেয়ে বেশি আলোচনায় আসে হচ্ছে বসফোরাস প্রণালী। সেই বসফোরাস প্রণালীর দুই পাশেই কিন্তু হচ্ছে তুরস্ক, তুরস্ককে বলা হচ্ছে ইউরেশিয়ান কান্ট্রি। সেই বসফোরাস প্রণালী আর দার্দানেলিস প্রণালী, তারা কিন্তু হচ্ছে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি এবং হচ্ছে মেডিটেরিনিয়ান সি এর সংযোগ স্থাপন করতেছে। তো এই জায়গাটা নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে কি, যে এই ইউরোপ এবং হচ্ছে এশিয়ার মাঝখানে জলপথ নিয়ন্ত্রণ করা, বাণিজ্য নিয়ন্ত্রণ করা, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আবার এখানে আমরা দেখতেছি হচ্ছে কি, এখানে সুয়েজ ক্যানাল, লোহিত সাগর, এরপর হচ্ছে বাবেল মানদেব প্রণালী, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে হুতি বিদ্রোহীরা আছে ইয়েমেনে। হ্যাঁ, তারপর হচ্ছে এই জায়গাটাতে ইসরায়েল, এরপরে হচ্ছে অন্যান্য যে আহ, পশ্চিম এশিয়ার যে দেশগুলো আছে, হ্যাঁ, তারা আছে এখানে। এরপরে হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী নিয়ে তো বাড়াই বলার কিছু না, এখানে দেখতেই পারতেছেন যে একটা প্রণালী অফ হয়ে যাওয়া মানে হচ্ছে পুরা পৃথিবী এখন জ্বালানি ব্যবস্থা, তারপরে হচ্ছে অন্যান্য যত রকমের এই জ্বালানি ব্যবস্থার উপর নির্ভর করতেছে যত রকমের ব্যবস্থা, সবকিছুই কিন্তু কি বন্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের এদিকে ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে এদিকে মালাক্কা প্রণালী, যেখান দিয়ে হচ্ছে যে চীনের বাণিজ্য সবচেয়ে বেশি নির্ভরশীল। তো এই জায়গাটাকে কন্টেইন করার চেষ্টা করা হচ্ছে, যে ভারত এবং হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, তারা ট্রাই করতেছে যে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এদিকে দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কিন্তু চীন কিন্তু পুরোটাই কিন্তু সে মানে দখলে নেওয়ার চেষ্টা করতো, যদিও এই এক্সক্লুসিভ ইকোনমিক জোন অনুসারে
এই দক্ষিণ চীন সাগর তীরবর্তী যে দেশগুলি আছে প্রত্যেকেরই কিন্তু অধিকার আছে, কিন্তু চীন চায় যে পুরো অঞ্চলটাকে সে নিজেই দখল করার জন্য। তো এই প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার ফলে কিন্তু তৈরি হয়েছে কোয়াড। মানে আমরা যদি রিমল্যান্ড থিওরির যদি আমরা বাস্তবিক উদাহরণ বা যদি এক্সাম্পল যদি দেখতে চাই, তাহলে আমরা দেখবো কি কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়লগ। এখানে আছে হচ্ছে ইন্ডিয়া, এরপর আছে হচ্ছে ইউএসএ, এরপর আছে জাপান এবং হচ্ছে অস্ট্রেলিয়া। আগে যেমন ন্যাটো, তারপর হচ্ছে সিয়াটো, সেন্টো এরা ছিল সেই স্নেহ যুদ্ধকালীন সময়ে। বর্তমানে কিন্তু কি কোয়াড। এরপর চীন চাইতেছে যে মেরিটাইম সিল্ক রুট, তাদের সিল্ক রুটটা একটা আছে, বিআরআই, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, হ্যাঁ সেটা বিআরআই, হ্যাঁ সেটা দিয়ে তারা স্থলভাগ দিয়ে চেষ্টা করতেছে। তারা সমুদ্র একটা সিল্ক রুট তৈরি করছে, সেটা হচ্ছে মেরিটাইম সিল্ক রুট, যে সমুদ্রের অঞ্চলে নিয়ন্ত্রণ লাগবে। তারা স্ট্রিং স্ট্রিং অফ পাইলস নামে একটা মুক্তার মুক্তার মালা, স্ট্রিং অফ পার্লস, এই পদ্ধতির মাধ্যমে তারা বিভিন্ন দেশে সমুদ্র বন্দর নির্মাণ করতেছে এবং তার মালিকানা নিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায়। এই যে শ্রীলঙ্কার হাম্বানটোটা, তারপর হচ্ছে এদিকে মিয়ানমারের বন্দর আছে, তারপর হচ্ছে এইদিকে বিভিন্ন বন্দর তাদের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করতেছে। আমাদের চট্টগ্রাম বন্দর, সেখানেও তাদের ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে বিভিন্ন জায়গাগুলোতে, এখানে আফ্রিকার দেশ জিবুতিতে তাদের ঘাঁটি আছে। এই জায়গাগুলোতে তারা চেষ্টা করতেছে, ঠিক আছে, কেনিয়ার, মোজাম্বিকের যে বিভিন্ন বন্দরগুলো আছে, তারা এই বন্দরগুলোকে কানেক্টেড করার চেষ্টা করতেছে, মানে সেই স্ট্রিং অফ পালস এরিয়াতে। ইন্ডিয়া আবার এইটার বিপরীতে তারা আবার আর একটা প্রকল্প হাতে নিয়েছে, ডায়মন্ড নেকলেস। হ্যাঁ, তাদের যে এলাইগুলো আছে, তাদের সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে চীনকে ঘিরে ফেলার চেষ্টা করতে। তার মানে দেখা যাচ্ছে যে কি সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চলগুলো আছে, দেখেন পৃথিবীর সবচেয়ে সব সংঘাতগুলা মোটামুটি কিন্তু এই অঞ্চলগুলা নিয়েই কিন্তু। তাহলে আজকের যুগে রিমল্যান্ডের গুরুত্ব কিন্তু অনেক বেশি। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে ইরানের সাথে, যে ইউএসএ এবং ইসরায়েলের যে মূলত যুদ্ধ, যদিও নিউক্লিয়ার উইপেন এখানে মিডল ইস্টে কে প্রভাব বজায় রাখবে এ সমস্ত বিষয় আছে, বাট তারপরেও সবচেয়ে মূল যে জিনিসটা হচ্ছে ফুয়েল, পেট্রোলিয়াম, জ্বালানি নিয়ন্ত্রণ। হ্যাঁ, এই জ্বালানি পথের নিয়ন্ত্রণটা কার হাতে, এইটা নিয়েই কিন্তু এখন যুদ্ধটা চলতেছে। তাহলে আমরা যদি সারসংক্ষেপ দেখি, আমাদের ম্যাকাইন্ডার সাহেব বলছিলেন হচ্ছে যে সেন্টার দখল করো, সেন্টার দখল করো। আর স্পাইকম্যান বলতেছেন হচ্ছে কি পেরিফেরি দখল করো, চারদিকে দখল করো, তাহলেই হচ্ছে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাহলে আজকে পর্যন্তই থাকলো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে দিয়ে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।